আজকের কাহিনীটি একটি ২৪ বছর বয়সের যুবকের, যে এক জমিদারের কাছে কাজ করত। ছেলেটির বাবা মা কেউই জীবিত ছিল না। ভীষণ কষ্টে তার জীবন কাটছিল। পয়সা রোজগার তো সে করছিল, কিন্তু সারাদিন পরিশ্রম করার পর আবার নিজেকেই খাবারের জোগাড় করতে হতো। রান্না বান্না করে, খাওয়া দাওয়া করে শুতে শুতে তার অনেক রাত হতো। সমস্ত কাজ তাকে নিজেকেই করতে হতো। এটাই ছিল তার রোজ নামচা। একদিন সন্ধ্যেবেলা সে কাজ থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ সে দেখতে পায় এক বৃদ্ধ ব্যক্তি, একজন বৃদ্ধ ফকির, নিজের কাঁধে ৩টে বড় বড় পুঁটলি বেঁধে এক শহর থেকে আরেক শহরের দিকে যাচ্ছিলেন। ব্যক্তিকে দেখে বেশ বৃদ্ধই মনে হচ্ছিল, আর ব্যক্তিটি অনেক সময় ধরে হেঁটে যাচ্ছিলেন। খানিক দূর চলার পর ব্যক্তিটি ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বসে পড়েন। তখনই বৃদ্ধ ব্যক্তিটি সেই নজওয়ান যুবকটিকে দেখতে পায়, সেই পথেই হেঁটে যেতে, যে পথ দিয়ে বৃদ্ধ ফকিরটি যাবে। যুবকটি সেই বৃদ্ধ ফকিরটির কাছাকাছি আসে। ফকিরটি তাকে দেখতে পেয়ে বলে, বাবা, তুমি আমার একটা উপকার করতে পারো? যুবকটি বলে, বলুন। বৃদ্ধ ফকিরটি বলেন, আমি বুড়ো হয়েছি, আমার কাঁধে ৩টে ঝোলা রয়েছে। একটা ঝোলা যদি তুমি নিয়ে আমাকে ওই শহরে পৌঁছে দাও, আমি খুব উপকৃত হই। এর বদলে আমি তোমাকে ২টো সোনার কয়েন দেব। যুবকটি বৃদ্ধ ফকিরের সব কথা শুনে বলে, নিশ্চয়ই বাবা, বলুন কোথায় যেতে হবে। এই বলে যুবকটি বৃদ্ধ ফকিরের একটি ঝোলা নিজের কাঁধে নিয়ে চলতে শুরু করে। ঝোলাটা কাঁধে নেওয়া মাত্র যুবকটি বুঝতে পারে এটি সত্যিই খুব ভারী। খানিক দূর চলার পর দেখতে দেখতে সেই পথ শেষ হয়ে গেল। সামনে একটা ফাঁকা রাস্তা খানিক দূর এগিয়ে গেছে। দুজনেই সেই রাস্তা ধরে এগিয়ে চলল। খানিক দূর যাবার পর যুবকটি ফকিরকে প্রশ্ন করে, বাবা, এই ঝোলাতে আসলে কি আছে? ঝোলাটা এত ভারী কেন? ফকিরটি জবাবে বলে, তেমন কিছু নয় বাবা, ব্যাস এতে কিছু আমার কয়েন আছে, যে কয়েনগুলো তামার তৈরি, সেই কারণেই এগুলো ভারী লাগছে। ফকিরের কথা শুনে যুবকটি মনে মনে ভাবে, মনে হয় এই ফকিরটি একজন ব্যবসায়ী, তাই তো এতগুলো তামার কয়েন নিয়ে চলেছে। তারপরেই যুবকটি ভাবতে থাকে, আমার এসব ভেবে কি লাভ? আমাকে তো শুধু এই তামার কয়েনগুলো অন্য শহরে পৌঁছে দিতে হবে। দুজনে আবার চলতে থাকে। যেতে যেতে দুজনে একটা নদীর কিনারায় এসে উপস্থিত হয়। যুবকটি বেশ হাট্টা কাট্টা এবং স্ফূর্তিতে ছিল, তাই বেশি কিছু না ভেবে যুবকটি ওই নদীতে নেমে পড়ে। কিন্তু ফকিরটি অনেকক্ষণ ধরে নদীর কিনারাতেই দাঁড়িয়ে থাকে। এই দেখে যুবকটি ফকিরকে বলে, কি হলো বাবা, কেন দাঁড়িয়ে পড়লেন? আসুন, আমাদের এই নদীকে পার করে যেতে হবে, তবেই তো আমরা ওই গ্রামে পৌঁছতে পারবো। ফকিরটি বলে, আমি জানি বাবা, এই নদীটা আমাদের পার করতে হবে, কিন্তু আমি বুড়ো হয়েছি, শরীরের বল কমে এসেছে, তাই এই দুটো ঝোলা একসাথে নিয়ে নদী পার করতে পারবো না। ভারী দুটো ঝোলা নিয়ে যদি আমার পা স্লিপ করে পড়ে যায়, তাহলে তো আমি আগে আর যেতেই পারবো না। যদি তুমি আমার আরো একটি ঝোলা নিয়ে নাও, তাহলে বড়ই উপকার হয়। এর পরিবর্তে আমি তোমাকে আরো 2টো সোনার কয়েন দেব। উত্তরে যুবকটি বলে, বাবা, আপনি আমায় লজ্জা দেবেন না। আপনি সোনার কয়েন না দিলেও আমি আপনার কাজ অবশ্যই করে দেব। আমি আপনাকে ওই গ্রামে অবশ্যই পৌঁছে দেব। এই কথা শুনে ফকিরটি বলেন, বাবা, তুমি তো খুব ভালো মানুষ বলে মনে হচ্ছে। যখন ওই যুবকটি দ্বিতীয় ঝোলাটাও কাঁধে নেয়, তখন এই ঝোলাটাও তার কাছে খুবই ভারী বলে মনে হচ্ছিল। কিন্তু যুবকটি বৃদ্ধ ফকিরকে তখন কিছুই বলেনি। যেমন ভাবে হোক নদী পার করে যুবকটি ফকিরকে বলে, বাবা, এই ঝোলাতে কি আছে? এই ঝোলাটিও বেশ ভারী আছে। ফকিরটি তখন উত্তরে বলে, বেটা, এই ঝোলাতে রূপোর কয়েন আছে, তাই এই ঝোলাটিও এত ভারী লাগছে। ফকিরের এই কথা শুনে যুবকটির মাথা ঘুরে যায়। সে ভাবতে থাকে, ফকির বাবার বোধহয় অনেক ধনসম্পত্তি আছে, সমস্ত জমিজমা বিক্রি করে এত কয়েন নিয়ে অন্য শহরে পাড়ি দিচ্ছে। খানিক দূর আরো এগোবার পর সামনে একটি ফাঁকা ধুধু মাঠ দেখতে পায়। সেই মাঠে উঠতেই যুবকটির মনে নানা রকম প্রশ্ন উকি দিতে থাকে। সে এবারে ভাবতে থাকে,
এই সব কয়েন নিয়ে যদি আমি পালিয়ে যাই, তাহলে বৃদ্ধ ফকিরটি আমার কিছুই করতে পারবে না। ফাঁকা রাস্তায় আশেপাশে কোনো লোকজনও নেই এই বৃদ্ধকে সাহায্য করতে পারে। আমি এইসব কয়েন দিয়ে একটা ব্যবসা করতে পারবো, একটা দোকান চালাতে পারবো। আর এই বৃদ্ধ ফকিরটি এইসব কয়েন দিয়ে কি করবে? যে কদিন বেঁচে আছে ভিক্ষা করে জীবন কাটিয়ে দিতে পারবে। খানিক পরে যুবকটির বোধোদয় হয়, আরে আমি এসব কি উল্টোপাল্টা ভাবছি। ফকির বাবা না জানি কত কষ্ট করে এই ধনসম্পত্তি তৈরি করেছেন, আর আমি কি না? ছি ছি, এমন ভাবনা মাথায় আনাও অন্যায়। না না না, আমাকে এমন ভাবলে চলবে না। অতঃপর দুজনে চলতে থাকে। এবারে সেই ফাঁকা মাঠ পেরিয়ে একটি ছোট পাহাড়ের সামনে দুজনে এসে উপস্থিত হয়। পাহাড়ি রাস্তা পার করেই পাশের গ্রামে পৌঁছতে হবে। পাহাড়ি রাস্তা দেখে ফকিরটি যুবকটিকে বলে, বেটা, আমি খুব বৃদ্ধ হয়েছি, আমার হাঁটুতেও ব্যথা, আমি এই ঝোলা নিয়ে পাহাড়ে চড়তে পারবো না। যদি তুমি আমার এই তৃতীয় ঝোলাটিও নিয়ে নাও, তাহলে আমি তোমাকে আরো দুটো সোনার কয়েন উপহার দেব। কিন্তু মাথায় রাখবে, এটা যেন না পড়ে যায়। এই কথা শুনে যুবকটি বলে, বাবা, এই ঝোলাতে কি আছে? ফকিরটি বলে, বেটা, এই ঝোলাতে সোনার কয়েন আছে, খুব সাবধানে আনবে, অনেক মূল্যবান। এই কথা শুনে যুবকটি মনে মনে ভারী প্রসন্ন হয়। যুবকটি তৃতীয় ঝোলাটিও ফকিরের থেকে নিয়ে নেয় এবং চুপচাপ দুজনে চলতে থাকে। এবারে ফকিরটি সমস্ত ভারী ঝোলাগুলি যুবকটিকে দিয়ে আরামসে হাঁটতে থাকছিল। কিন্তু যুবকটির কাঁধে তিনটি ভারী ঝোলা থাকায় ধীরে ধীরে হাঁটতে থাকছিল। কিন্তু সোনার কয়েনের নাম শুনে যুবকটির মাথায় কুবুদ্ধি আবার উঁকি মারতে থাকলো। এবারে সে মনে মনে ভাবল, যদি সমস্ত কয়েন আমার হয়ে যায়, তাহলে তো আমার জীবন খুব ভালোভাবে কেটে যাবে। আর তাছাড়া এই ফকির তো বুড়ো হয়েছে, এর আর এত অর্থের কি দরকার? এর জীবন তো এমনি শেষ হয়ে এসছে। সে এবারে ভাবে, এই কয়েনগুলো নিয়ে আমি এখান থেকে সরে পড়ি। বৃদ্ধ ফকির আমাকে খুঁজেই পাবে না, সে তো আমার বাড়ি চেনেই না। যুবকটির মনের মধ্যে নানান তর্ক বিতর্ক দ্বিধাদ্বন্দ্ব নেমে আসে। তার এই কুকর্মের সমর্থনে সে অনেক যুক্তি খাড়া করতে চায়। এবারে সে ভাবে যে ফকির একটি চোর, চুরি করে অন্যের ধন নিয়ে পালাচ্ছে। আমিও যদি কারোর চুরি করা ধন চুরি করি, তাতে আর অন্যায় কি? এইসব নানান ভাবনা চিন্তা করতে করতে যুবকটি খুব দ্রুততার সাথে এগিয়ে চলে। মাঝে মাঝে পেছন ফিরে তাকিয়ে দেখে বৃদ্ধ ব্যক্তিটি তার থেকে অনেক দূরে রয়েছে। আর দেখতে দেখতে যুবকটি ফকিরের থেকে অনেক এগিয়ে যায়। যুবকটি এটা ভাবছিল, যেমনই এই পাহাড়ি এলাকা শেষ হবে, সামনে রাস্তা পাবে, এই তিনটি ঝোলা নিয়ে পালাবে। আর তারপর সমস্ত ধনরাশি তার হয়ে যাবে, আর তার অভাব গরিবি চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তখন সে আনন্দে স্বাচ্ছন্দ্যে বিলাসিতায় পরবর্তী জীবন কাটাতে পারবে। এইসব ভাবতে ভাবতে যুবকটি পাহাড় টপকে শহরে এসে উপস্থিত হয়। পেছনে তাকিয়ে দেখে বৃদ্ধ ফকিরটি অনেক দূরে ধীরে ধীরে আসছে। এদিক ওদিক ভালো করে দেখে যুবকটি তিনটি থলে একত্রিত করে সেখান থেকে দৌড় লাগায়। কয়েক মাইল দৌড়ানোর পর সে তার নিজের ঘরে ফিরে আসে। বাড়ি ফিরে সে আনন্দে বিহ্বল হয়ে পড়ে। তখন সে এই দামি দামি কয়েনের মালিক। সে যা চাইবে তাই কিনতে পারবে, যা চাইবে যা যা চাইবে খেতে পারবে। আরাম বিলাসিতায় তার জীবন পূর্ণ হয়ে উঠবে। যুবকটি ভাবতে থাকে, আমি যত তাড়াতাড়ি সম্ভব এই পুঁটলি থেকে বার করে সমস্ত কয়েনকে লুকিয়ে রাখি। যুবকটি যখন প্রথম পুঁটলিটি খোলে, তখন তা থেকে লোহার মরচে ধরা কিছু পুরনো কয়েন বেরিয়ে আসে। এই দেখে যুবকটি নিজের চোখেও বিশ্বাস করতে পারছিল না। অতঃপর যুবকটি দ্বিতীয় পুঁটলিটাও খোলে। কিন্তু কি আশ্চর্য, এই পুঁটলিতেও পুরনো লোহার জং ধরা কয়েন দেখতে পায়। যুবকটি এবারে হতচকিত হয়ে যায়। মনে মনে ভাবে, এটা কি হচ্ছে? দুটো পুঁটলিতেই লোহার কয়েন রয়েছে, ফকির তো আমাকে অন্য কথা বলেছিল। সে এই ভাবতে ভাবতে 3 নম্বর পুঁটলিটাও খুব আগ্রহের সাথে খুলতে যায়। এবারে সে ভাবে, নিশ্চয়ই সোনার কয়েন এতে থাকবে। কিন্তু এবারেও আগের দুইটি পুঁটলির মতো লোহার জং ধরা বেশ কতগুলি কয়েনে ভর্তি।
এবারে যুবকটির মাথায় বজ্রাঘাত নেমে পড়ল। কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না। এত কষ্ট করে 3টে ভারী ভারী পুঁটলি যে উদ্দেশ্যে চুরি করে নিয়ে এলো তার তো কোনোই সুরাহা হলো না। যুবকটি হা হুতাশ করতে লাগলো। ক্রোধে রাগে ক্ষোভে তার সারা শরীর চলছিল। আর মনে মনে ভাবলো, ফকির বাবা তাকে মিথ্যা কথা কেন বলল, যে একটাতে তামার, একটাতে রূপো আর একটাতে সোনার কয়েন আছে। এইসব ভাবতে ভাবতে যুবকটির নজর পুঁটলিতে একটা কাগজের দিকে গিয়ে পড়ে। খুব জীর্ণ ছেঁড়া ফাটা কাগজটায় কিছু লেখা দেখতে পায়। যুবকটি দেখে তাতে লেখা আছে, এই নাটকটা একজন বিশ্বস্ত ব্যক্তির খোঁজ পাওয়ার জন্য রচনা করা হয়েছে। আমি এই রাজ্যের রাজা, আমি নিঃসন্তান ব্যক্তি, তাই আমি এই নাটক করেছি যাতে করে সেই ব্যক্তি আমার পরে এই রাজ্যের রাজা হতে পারে আর রাজ্যভার বিশ্বস্ততার সাথে এবং দক্ষতার সাথে চালাতে পারে। আর এই রাজ্যভার সেই সামলাতে পারবে যে পুরোপুরি সৎ, যার মধ্যে কোনো লোভ লালসা স্বার্থপরতা নেই, যে প্রজাদের কথা সবার কথা আগে ভাববে। চিঠিটি পড়েই যুবকটি জোরে জোরে চিৎকার করে বলতে থাকে, হে ঈশ্বর, আমি কি ভুল করলাম। যুবকটি যদি তার নিজের মনকে নিয়ন্ত্রিত করতে পারত তাহলে তার জীবন বদলাতে পারত, কিন্তু আফসোস এটাই, সে তার নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারল না, সঠিক সিদ্ধান্তও নিতে পারল না। তো বন্ধুরা, মহাত্মা গৌতম বুদ্ধ বলতেন যে বিচারই সবকিছু। আমরা যেমনটা ভাবি তেমনই হতে পারি, তাই আমাদের সব থেকে বড় শত্রুও আমাদের ততটা ক্ষতি করতে পারে না যতটা আমাদের মনের অনিয়ন্ত্রিত বিচার আমাদের ক্ষতি করে চলে। মহাত্মা বুদ্ধ বলেন, আমাদের মনকে সূক্ষ্মতার সাথে দেখো। আমাদের মনে যে বিচার চলে ওই বিচারগুলি শব্দে পরিণত হয়, আর বিচারগুলি কর্মের মাধ্যমে প্রকট হতে থাকে। বারবার সেই কর্মগুলো অভ্যেসে পরিণত হয়, আর সেই অভ্যেসগুলোই আমাদের চরিত্র গঠন করে, আর ভবিষ্যতে ওই চরিত্রই আমাদের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। তাই আমাদের বিচারধারার প্রতি সবসময় সজাগ থাকতে হবে। মহাত্মা বুদ্ধ বলেন, কমজোরি সবসময় ছোট ছোট বিচারধারা থেকে তৈরি হয়, আর এই ছোট বিচারধারাগুলো একটা বীজের মতো হয়। আর সময় থাকতে থাকতে যদি ওই ক্ষতিকর বীজকে ধ্বংস করতে না পারা যায় তাহলে ওই বীজগুলোই পরবর্তীতে এক বিশাল বৃক্ষে পরিণত হয়, আর তখন আমাদের বুদ্ধি, ভাবনা ও চিন্তার ক্ষমতাগুলোকে পুরোপুরি নষ্ট করে ফেলে। আর তাই যখনই আমাদের মনে কোনো ভুল বিচার জন্ম নেয় তাৎক্ষণিক কোনো লাভের জন্য, তখনই সেই ভুল বিচারধারাগুলোকে মন থেকে মুছে ফেলা উচিত, যাতে করে সেই বিচারগুলো বড় কোনো বৃক্ষে পরিণত হতে না পারে, আর যার ফলে আমরা কোনো না কোনো ভুল রাস্তায় চলে যাই, আর তখন আমরা চাইলেও তাকে আটকাতে পারবো না। কিন্তু এখন প্রশ্ন হলো, আমরা কি করে আমাদের মনের বিচারধারাগুলোকে নিয়ন্ত্রণ করতে পারবো? আমাদের মন তো এত শক্তিশালী, এত চঞ্চল, তা কোনো না কোনোভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করে। আমরা চাইলেও তার উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। এই প্রশ্নের উত্তরে মহাত্মা বুদ্ধ আমাদের দুটো কথা বলেছেন। প্রথম কথা, সঠিক লক্ষ্যকে নির্ধারণ করো। অনেকবার এটা দেখা যায় যে আপনি যেটা বলতে চাইছেন কিন্তু সেটা বলতে পারছেন না, অন্য কিছু বলছেন, কারণ আপনার মনের মধ্যে যেটা গ্রথিত আছে সেটাই শব্দ আকারে বাইরে প্রকটিত হচ্ছে। আমাদের দ্বারা যখনই সেই ভুলটা হয়ে যায় তখনই আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে শুরু করে দেয়। তখন আমরা ভাবনা চিন্তা করতে এবং সেই অনুযায়ী বলতে সজাগ হয়ে যাই, আর এই অবস্থাতেই আমরা অনুভব করি যে আমার ভুল হয়েছে, আর তখনই আমাদের মনও দুঃখী হয়ে যায় আর অনুশোচনায় বিদ্ধ করে ফেলে। আর এই দুঃখ ও অনুশোচনা থেকে বাঁচার জন্য মহাত্মা বুদ্ধ আমাদের সঠিক লক্ষ্যকে নির্ধারণ করতে বলেন। আর এমনটা করার জন্য যখনই আপনি কোনো কাজ করতে যাবেন তখন সর্বাগ্রে নিজে নিজেকে জিজ্ঞেস করতে হবে, যা কিছু আমি করতে যাচ্ছি তার পেছনে আমার লক্ষ্য কি? আমি অন্যকে দুঃখ দিতে চলেছি, অন্যকে ছোট করে নিজেকে জাহির করতে যাচ্ছি, অথবা নিজেকে এবং অন্যকে ওপরে তোলাটাই আমার কাজ? নিজে নিজেকে প্রশ্ন করুন, আর যখন আপনি সেই কাজটার লক্ষ্য একবার নির্ধারণ করতে পারবেন তখন আপনি মনের বিচারধারার বা ভুল সিদ্ধান্ত নেবেন না, আর তখনই আপনার মধ্যে একটা পজিটিভ ভাইব্রেশন কাজ করতে থাকবে, আর আপনার ভেতরে
বাসা বাঁধা সমস্ত নেগেটিভ এনার্জি এবং নেগেটিভ চিন্তাধারাকে আপনি বাইরে বের করে দিতে পারবেন। আর তারপর থেকে নেগেটিভ ভাবনাগুলো দিন দিন কম হতে থাকবে। আর এটা প্রতিদিন করতে হবে এবং সব সময় এটা ভাবতে হবে প্রতিদিনই আমাকে পজিটিভ চিন্তা করতে হবে, পরিণাম না ভেবে। পরিণামের কথা যখনই চিন্তা করবেন তখনই ভাবনা, চিন্তা ও বিচারধারাও পরিবর্তন হতে পারে। তাই সঠিক লক্ষ্যে পজিটিভ চিন্তা ভাবনায় কাজ করতে থাকুন, লক্ষ্যকে নির্দিষ্ট রাখুন এবং যে কাজ করতে যাচ্ছেন তার লক্ষ্য সম্পর্কে সজাগ থাকুন। তো বন্ধুরা, আপনারাও যদি নিজের জীবনে সুখী ও আনন্দময় হতে চান, নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখুন। অহেতুক লোভ বা শর্টকাট কোনো প্রতিক্রিয়ার দ্বারা ধনী হওয়া সম্ভব নয়। কঠোর পরিশ্রম এবং মেধাই আপনাকে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবে, কোনো শর্টকাট রাস্তা নয়। আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।